যেখানে ছায়া শেষ হয় সেখানে গল্প শুরু হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইব্রাহিম আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তো আর বেশি দেরি না করে ঘটনাটা শুরু করছি। ইতিহাস সবসময় বীরদের কথা বলে না। কিছু ইতিহাস লেখা হয় অন্ধকার কুঠুরিতে, নিরাপদ মানুষের কান্নার শব্দে। আজ আমরা ফিরে যাব ১৭০০ শতকের শেষ ভাগে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রান্তে, যেখানে দাঁড়িয়েছিল মেঘনাথপুর জমিদার বাড়ি। জমিদার প্রতাপাদিত্য রায়ের প্রতাপ ছিল আকাশচুম্বী। লোকে বলতো বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার ভয়ে। কিন্তু সেই শৌর্যবীর্যের আড়ালে ছিল এক ভয়ঙ্কর নেশা। প্রতাপাদিত্য ছিলেন শৌখিন মানুষ, কিন্তু তার শখগুলো ছিল সাধারণের ভাবনার বাইরে। তিনি বিশ্বাস করতেন মানুষের যৌবন আর প্রাণশক্তিকে বন্দি করে রাখা যায় আয়নার ভেতরে। বেলজিয়ামের এক কাঠশিল্পীকে দিয়ে তিনি তৈরি করেছিলেন ৭ ফুট লম্বা এক বিশাল আয়না। সে আয়নার ফ্রেমটি তৈরি করা হয়েছিল মানুষের হাড় এবং চন্দন কাঠের মিশ্রণে। আপনারা ভাবতেই পারছেন সেটি দেখতে কতটা ভয়ঙ্কর হবে। কথিত আছে সে আয়নাটি যখন তৈরি করা হয় তখন সেই কারিগরকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল বাড়ির ভিটির নিচে। জ্যান্ত কবর দেওয়া হয়েছিল বাড়ির ভিটির নিচে। আজ সেই অভিশপ্ত আয়না আর মেঘনাথপুরের রক্তমাখা ইতিহাস নিয়ে আমাদের আজকের বিশেষ নিবেদন। বুক শক্ত করে বসুন, কারণ ছায়াদের গল্প সবসময় সুখর হয় না। ঘটনাটি ঘটেছিল ১৯৫২ সালে। দেশভাগের কয়েক বছর পর। সুবিনয় রায় প্রতাপাদিত্যর বংশের শেষ প্রদীপ। কলকাতার বড় হওয়া আধুনিক মনস্ক সুবিনয় এসেছেন মেঘনাথপুরের এই ভিটেমাটি বিক্রি করে চিরতরে চলে যেতে। গ্রামের স্টেশন থেকে জমিদার বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো বাহন মিলল না। গ্রামবাসী শুনল যখন তিনি জমিদার বাড়িতে রাত কাটাতে যাচ্ছেন, তখন তার আঁতকে উঠল। পুরোহিত মশাই তাকে হাত ধরে বলেছিলেন, বাবা সুবিনয়, ওই বাড়িতে রাত কাটানো মানে যমের দুয়ারে কড়া নাড়া। প্রতাপাদিত্য মারা গেছেন ঠিকই, কিন্তু তার অতৃপ্ত আত্মা আজও আয়না ঘরে দখল ছাড়েনি। রাতের বেলা ওই বাড়িতে ছায়ার কথা বলে। সুবিনয় হেসেই উড়িয়ে দিয়েছিলেন সেসব কথা। তিনি যখন বাড়ির সদর ফটকে পৌঁছালেন তখন গোধূলি বেলা। বিশাল লোহার গেটটা জং ধরে আটকে আছে। অনেক কষ্টে সেটা ঠেলে ভিতরে ঢুকতেই এক ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। মনে হলো যেন অনেকগুলো পচা শরীর একসাথে ঘরের ভেতর স্তূপ করে রাখা হয়েছে। চারিদিকে ঘাস লতা গুল্ম ঢেকে ফেলেছে মার্বেল পাথরের উঠোন। সুবিনয় লক্ষ্য করলেন বাড়ির ছাদে কয়েক ডর্জন শকুন চুপচাপ বসে আছে, যেন তারা কোনো এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় দিন গুনছে। লণ্ঠন জ্বালিয়ে ভেতরে ঢুকলেন। ধুলো মাখা আসবাবপত্র ঝাড়লেন, আর বড় বড় তৈলচিত্রগুলোর মাঝ দিয়ে হাঁটার সময় তার মনে হলো কোনো এক জোড়া চোখ সবসময় তাকে অনুসরণ করছে। রাত যখন ১০টা, বাইরের ঝোপঝাড়ের মাঝ থেকে কোনো এক বুনো জানোয়ারের আর্তনাদ শোনা যাচ্ছিল। সুবিনয় নিচতলার একটা ঘরে কোনো মতে বিছানা পেতেছিলেন। হঠাৎ ওপর তলা থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। সুবিনয় স্থির হয়ে বসে রইলেন। যুক্তি দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে এটা হয়তো বাদুড় বা ইঁদুরের কাজ, কিন্তু সে হাসি, সেটা ছিল বড় বেশি রক্ত মাংসের মানুষের মতো। তিনি লণ্ঠন নিয়ে দোতলায় ওঠার সিদ্ধান্ত নিলেন। সিঁড়ির প্রতিটি ধাপ যেন একটা সতর্ক বার্তা দিচ্ছিল। দোতলায় উঠে তিনি দেখলেন করিডোরের শেষ প্রান্তের সেই বিশাল ঘরটি, যেটিকে স্থানীয়রা আয়না ঘর বলতো। ঘরটির দরজা ছিল বিশাল এক, তাতে খোদাই করা ছিল ভয়ঙ্কর সব যমদূতের মূর্তি। সুবিনয় যখন দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, দেখলেন ঘরের মাঝখানে বিশাল সেই আয়নাটি এক কালো মখমলের কাপড় দিয়ে ঢাকা। অদ্ভুত ব্যাপার হলো, কাপড়টি নড়ছে, যেন ভেতরে কেউ একজন দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সুবিনয় তার সমস্ত সাহস সঞ্চয় করে কাপড়টি এক ঝটকায় সরিয়ে দিলেন। আয়নার কাজটি সাধারণ ছিল না, ওটা ছিল রক্তবর্ণের। ধোঁয়াটে সেই কাঁচাইয়ের ভেতরে তিনি নিজের প্রতিবিম্ব দেখতে পেলেন না, বরং দেখলেন
আয়নার ভেতরে এক বিশাল রাজসভা বসেছে। সেই সবার সিংহাসনে বসে আছেন প্রতাপাদিত্য রায়। তার চারপাশে দাঁড়িয়ে আছে কতগুলো ছায়ামূর্তি, যাদের কারো মাথা নেই, কারো হাত কাটা। তাদের সবার দৃষ্টি সুবিনয়ের দিকে। হঠাৎ আয়নাঘরের ভেতর সে প্রতিপাদিত্য উঠে দাঁড়ালেন। তার হাতটা আয়নার কাঁচ ভেদ করে বাস্তবের জগতে বেরিয়ে এলো। নীল হয়ে আসা শিরা উপশিরা যুক্ত সেই পচা হাতটাই সুবিনয়ের গলার টিপে ধরল। সুবিনয় অনুভব করলেন তার শরীর থেকে সমস্ত রক্ত যেন কেউ শুষে নিচ্ছে। সুবিনয় বাঁচার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু সেই অতি প্রাকৃত শক্তির সামনে তিনি ছিলেন নিঃসহায়। তিনি দেখলেন আয়নার ভেতর থাকা সেই ছায়ামূর্তিগুলো একে একে বাইরে বেরিয়ে আসছে। তাদের পচা মাংসের দুর্গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। সুবিনয় দেখলেন তার হাতের চামড়া কুঁচকে যাচ্ছে, যেন তিনি মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। হঠাৎ তার মনে পড়ল পুরোহিত মশাইয়ের কথা, অশুভকে দমাতে হলে তার উৎস ধ্বংস করতে হয়। তিনি পাশে পড়ে থাকা একটা ভারী পিতলের ফুলদানি তুলে নিলেন। সর্বশক্তি দিয়ে তিনি আঘাত করলেন সেই অভিশপ্ত আয়নায়। আয়নাটি হাজার টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। প্রতিটি কাচের টুকরো থেকে গল গল করে রক্তর স্রোত বেরিয়ে আসতে লাগলো। সেই সাথে প্রতাপাদিত্য এবং তার সে অশরীরী সেনাবাহিনীর ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসের। সুবিনয় ছিটকে পড়লেন করিডরে। তিনি যখন জ্ঞান ফিরে পেলেন তখন ভোরের আলো ফুটেছে, কিন্তু তিনি আয়না ঘরের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। ঘরের মেঝেতে কোনো রক্ত নেই, কোনো কাঁচ নেই, শুধু ধুলোবালি। কিন্তু তার নিজের হাত দিকে তাকিয়ে তিনি দেখলেন তার হাতের কবজিতে কালো হয়ে বসে আছে সেই 5টি আঙ্গুলের ছাপ, যা কোনো মানুষের ছাপ নয়। সুবিনয় রায় সে রাতের মেঘনাথপুর ছিলেন। তিনি আর কোনোদিন সুস্থ হতে পারেননি। শোনা যায় মৃত্যুর আগে পর্যন্ত তিনি কোনো আয়নার সামনে দাঁড়াতে পারতেন না। তিনি বলতেন, আয়নার উপরে প্রতাপাদিত্য আজও অত পেতে আছেন তার শেষ উত্তরাধিকারী প্রাণের আশায়। মেঘনাথপুরের জমিদার বাড়িটি আজ মাটির সাথে মিশে গেছে, কিন্তু আজও অমাবস্যার রাতে যারা সেই জঙ্গলের পাশ দিয়ে যায়, তারা নাকি ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ শোনে। বড় ভয়ঙ্কর এই পৃথিবী। এখানে যা আমরা দেখি তার চেয়ে যা দেখি না তা অনেক বেশি সত্য। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ আখ্যান? আপনার চারপাশে কি এমন কোনো অভিশপ্ত জায়গা আছে? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে লাইক দিয়ে ইব্রাহিমস স্টোরি শ্যাডো পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের পর্বে আরও একটি অন্ধকার সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের প্রতিবিম্বের দিকে একটু সাবধানে তাকাবেন। শুভরাত্রি।